কাতার ও ভূমধ্যসাগরের পর এবার ইসরায়েলে বাড়ানো হচ্ছে মার্কিন প্রতিরক্ষা ঘাঁটি। ইরানে হামলার প্রস্তুতির শঙ্কা সামরিক বিশ্লেষকদের। গাজায় শান্তি প্রতিষ্ঠা নিয়ে এবার সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প। সংকট সমাধানের প্রথম ধাপ শেষ করতে মিশরে মিলিত হচ্ছে সব পক্ষ। সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের সাথে ইসরায়েলের বর্বর আচরণ, চোখ বেঁধে মারধর সহ নোংরা পানি খেতে দেওয়ার অভিযোগ। নেপালে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা, তীব্র স্রোত ও ভূমিধসে অর্ধশতাধিক মৃত্যু। দুর্যোগ মোকাবেলায় 2 দিনের সরকারি ছুটি ঘোষণা। শক্তিশালী টাইফুন মাতমোরের তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণ চীন। ঘণ্টায় 151 কিলোমিটারে বইছে বাতাস। উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। চলতি বছরের জুনে ইরান ইসরায়েলের 12 দিনের তীব্র সামরিক সংঘর্ষের পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। কাতার ও ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার পর এবার নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলের নেগেভ মরুভূমি। সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে সেখানে যুক্তরাষ্ট্রের 3rd ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে চলছে দ্রুত সম্প্রসারণের কাজ। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইসরায়েলের সাইট 512 রাডার ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের 3rd বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ঘাঁটিতে জোরে সোরে কাজ চলছে। এর আগে এই ঘাঁটিতে মোতায়েন ছিল মার্কিন বাহিনীর 6টি 3rd ইউনিট। তবে এখন আরও 5টি লঞ্চার স্থাপনের প্রস্তুতি চলছে, অর্থাৎ এই ঘাঁটিতে মোট লঞ্চারের সংখ্যা দাঁড়াচ্ছে 11-তে। বিশেষজ্ঞদের মতে এই হঠাৎ সম্প্রসারণ কেবল প্রতিরক্ষা অংশ নয়, বরং এটি হতে পারে আগাম কোনো আক্রমণাত্মক পরিকল্পনার ইঙ্গিত। এই সম্প্রসারণের ফলে ফুল স্কেল যুদ্ধের সময় একসঙ্গে 3টি 3rd ব্যাটারি মোতায়েন করা সম্ভব হবে, যার প্রত্যেকটিতে থাকবে 42 থেকে 48টি লঞ্চার। সব মিলিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতে 550টিরও বেশি মিসাইল ইন্টারসেপ্টর থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। ফলে সামরিকভাবে এটি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে এক নতুন প্রতিরক্ষা স্তরে নিয়ে যাচ্ছে। 2024 সালের অক্টোবরে ইরানি হামলার পর ইসরায়েলে প্রথমবারের মতো মোতায়েন হয় 3rd সিস্টেম, যা 2025 সালের ইরান ইসরায়েল যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তখন মার্কিন বাহিনী 150টিরও বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা বিশ্বের মোট মজুদের প্রায় 1/4। তবে এবারের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়া ও চীনের লজিস্টিক সহায়তার গুঞ্জন নতুন এক ভারসাম্য তৈরি করছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েল বা ইরান কেউ এবার পিছু হটবে না। এক পক্ষে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোট, অন্য পক্ষে রাশিয়া, চীন, ইরান। সংঘাত বাঁধলে তা ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরে। এই পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে ইসরায়েলের 3rd ঘাঁটি কেবল প্রতিরক্ষা নয়, বরং আসন্ন এক বৈশ্বিক উত্তেজনার আগমনী বার্তা। গাজা উপত্যকায় একের পর এক হামলায় বাড়ছে লাশের সারি। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই শান্তি উদ্যোগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হচ্ছে, এই শান্তির ডাক কি বাস্তবতা বদলাতে পারবে, নাকি এটি কেবল রাজনৈতিক কথার ফুলঝুরি? নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন গাজা সংকট সমাধানের একটি পরিকল্পনার প্রথম ধাপ আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে। তিনি লেখেন, হামাস, আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এই সপ্তাহে খুবই ইতিবাচক ও সফল আলোচনা হয়েছে। আলোচনা দ্রুত এগোচ্ছে। ট্রাম্প আরও জানান, আলোচক দলগুলি সোমবার মিশরে মিলিত হবে, যেখানে বিস্তারিত বিষয়গুলি নির্ধারিত করা হবে। ট্রাম্প স্পষ্ট করে দেন, যে কোনো বিলম্ব বড় ধরনের রক্তপাতের ঝুঁকি তৈরি করতে পারে, যা কেউই দেখতে চায় না। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। এই চুক্তির জন্য নমনীয়তার প্রয়োজন নেই, কারণ সবাই এতে একমত। তবে কিছু ছোটখাটো পরিবর্তন সব সময় থাকতে পারে। তবে ট্রাম্পের শান্তির বার্তার মাঝেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসি এবং আশেপাশের বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 24 জন নিহত হয়েছে। ট্রাম্পের শান্তির বার্তায় একদিকে, অন্যদিকে নেতানিয়াহুর রক্তপাতের বাস্তবতা।
এই দ্বিচারিতার মধ্যেই ট্রাম্পের ঘোষিত শান্তি উদ্যোগ আসলেই বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা চলছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। হাতে হ্যান্ডকাফ পরিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছিল তাদের। চোখে কাপড় বেঁধে মারধর সহ্য করা থেকে শুরু করে শৌচাগারের পানি খেয়ে বেঁচে থাকতে হয় তাদের। গাজা উপত্যকায় যেতে অবরোধ ভাঙায় এভাবে নির্যাতন চালানো হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রীদের ওপর। এমনই অসহনীয় যন্ত্রণার কথা উঠে আসে বিভিন্ন দেশের অধিকার কর্মীদের কণ্ঠে। গাজার ওপর আরোপিত ইসরায়েলি অবরোধ ভেঙে অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে সামান্য ত্রাণ পৌঁছে দিতে গিয়েছিল এই অধিকার কর্মীরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী তাদের নৌবহর ঘিরে ফেলে এবং প্রায় 450 জনকে আটক করে রাখে। যদিও আটককালীন কয়েকদিন পর মুক্তি দেওয়া হয় কয়েকজনকে। বন্দি থাকা অবস্থায় তাদের ওপর যে বর্বর আচরণ করা হয়েছিল তা ব্যাখ্যা দিয়ে ইতালীয় কর্মী চেজারে টোফানি বলেন, অপরাধীর মতো আচরণ করা হয় তাদের সাথে। ইতালির ইসলামিক কমিউনিটিজ ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরাম বলেন, যে দেশ ডেমোক্রেসির দাবি করে সেখানে এমন নৃশংসতা অকল্পনীয়। পাশাপাশি সাংবাদিক সাভেরিও তুরাসি অভিযোগ করে বলেন, বন্দীদের ওষুধ দেওয়া হয়নি, বরং উপহাস করা হয়েছে। এই নৌবহরে ছিলেন জলবায়ু আন্দোলনের প্রতীক গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা এবং বহু ইউরোপীয় পলিটিশিয়ান। অভিযোগ উঠেছে গ্রেটাকে টেনে নেওয়া হয়েছে এবং ইসরায়েলি পতাকায় চুম্বন খেতে বাধ্য করা হয়েছে। মালয়েশিয়ান শিল্পী হেলিজা ও হাজওয়ানি হেলমি জানান, তিনি 3 দিন না খেয়ে থেকে এবং শৌচাগারের পানি খেয়ে বেঁচেছিলেন। যদিও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ঘিভির দাবি করেন, আমি গর্বিত যে আমরা ফ্লোটিলা কর্মীদের সাথে সন্ত্রাসীর মতো আচরণ করেছি। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে তুরস্ক, পাকিস্তান, কলম্বিয়া ও গ্রিস সহ বহু দেশ। বিশ্বজুড়ে বিক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এই মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনায় প্রশ্ন উঠেছে, একটা রাষ্ট্র যখন মানবতার প্রতি সহানুভূতি হারায় তখন সেই রাষ্ট্র কতটা নিরাপদ হতে পারে বিশ্বের জন্য। টানা মুষলধারে বৃষ্টিতে পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসছে কাদা ও পাথরের স্রোত। নদীগুলো ফুলে ফেবে উপচে পড়ছে তীরের বাঁধ ছাপিয়ে। এই ভয়াবহ দৃশ্য এখন নেপাল ও ভারতের হিমালয়ের উপকণ্ঠে। যে কোনো মুহূর্তে ভূমিধসের আশঙ্কায় আতঙ্কের রাত কাটাচ্ছেন পাহাড়ি এলাকার বাসিন্দারা। শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে নেপালের বহু জেলা পানিতে তলিয়ে গেছে। স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি, বন্ধ হয়ে গেছে সড়ক ও বিমান চলাচল। এদিকে রক্ষাকর্মীরা হেলিকপ্টার ও নৌকা দিয়ে দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। রাজধানী কাঠমান্ডু সহ পূর্বাঞ্চলীয় ইলাম জেলা সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। সেখানে এক রাতে ভূমিধসে বহু প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। নেপালের পাশাপাশি ভারতের দার্জিলিংয়ের চিত্রও একই রকম। রাতভর টানা বৃষ্টিতে পাহাড়ি সড়ক ধসে পড়েছে। নদীর স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি ও সেতু। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী। নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। প্রতিবেশীদের ভুটানের নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। নেপাল ও ভারতে এখনও পর্যন্ত 60 জনের বেশি মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। প্রবল ঝড়ে যেন সব কিছু উড়ে যাচ্ছে। মুহূর্তেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। বহু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে হেমন তাণ্ডব চালিয়েছে টাইফুন মাতমোর। রোববার দুপুর 2:50 সুইডেন উপকূলে আছড়ে পড়ে এই ঝড়। তখন বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 151 কিলোমিটার। গুয়াংডংয়ে আছড়ে পড়ার পর ঝড়টি দুর্বল হয়ে গুয়াংসি প্রদেশে প্রবেশ করে। সোমবার সকালে এটি নিম্নচাপে পরিণত হয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হয়। সেখানে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এর আগে চীনে চলছে টানা 8 দিনের সরকারি ছুটি। হাইনান প্রদেশে ফেরি সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, আর অনেক ট্রেন ও বাস চলাচলও স্থগিত রাখা হয়েছিল, আর বাতিল করা হয়েছিল বহু ফ্লাইট। এর আগে গেল সপ্তাহে মাতমোরের প্রভাবে ফিলিপিনে বন্যা সৃষ্টি হয়েছিল। এরপর এটি চীনের দিকে অগ্রসর হয়। শনিবার এটি শক্তিশালী সমুদ্র ঝড় থেকে টাইফুনে পরিণত হয় এবং গুয়াংডংয়ের দিকে অগ্রসর হতে থাকে।